হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে। তো প্রথমে ঘরের ঝুল ঝাড়ছি। তো ভ্লগ করতে হয় বলে কত কিছুই দেখানো লাগে আপনাদের, না? ময়লা এখানে মা। তো আজকের পুরোটা ব্লগ জুড়েই থাকছে ক্লিনিং। আর আজকে রান্নাঘরের শেলফগুলো ক্লিন করব, পরিষ্কার করব আর অর্গানাইজ করব। তো আমি কিভাবে আমার রান্নাঘরের শেলফগুলো ক্লিন করি আর অর্গানাইজ করে রাখি, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন গৃহিণীদের কাজে লাগবে। তো সাথেই থাকবেন। খুব বেশি ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি ময়লা হয়েছে, কারণ আমি বাড়ি গিয়েছিলাম তো এইভাবেই রেখে গিয়েছিলাম। একবার পরিষ্কার করা হয়েছিল, তো জিনিসগুলো ছিল ঠিকই ক্লিন উপর থেকে, আর নিচে যে এত ময়লা হয়েছে বোঝা যাচ্ছিল না। যাই হোক, আজকে ধরেছি এগুলোকে একেবারে ক্লিন করে ছাড়বো। তো ক্লিন করব, করার পরে আমি জিনিসগুলো অর্গানাইজ করব। আমি এখানে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য যা যা ব্যবহার করছি, গরম পানি আর যে থালাবাটি মাজার যে জালটা আছে সেটা, আর একটু হুইল ভীম আর কি, হুইল কাপড় কাচার যে গুঁড়া সাবানটা আছে সেই সাবানটা পানির ভিতরে গুলে নিয়েছি। ব্যাস এই দিয়েই ডলা দিলেই কিন্তু টাইলসের ময়লাগুলো উঠে আসে। কিন্তু গরম পানিটা দরকার হয়, কারণ রান্নাঘরের ময়লাগুলো হচ্ছে তেল চিটে। তো এই তেল চিটে ময়লাগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে উঠবে না, আরও বেশি তেল তেল হয়ে যাবে। এই জন্য একটু গরম পানির দরকার। তো গরম পানি দিয়ে ডলা দিলে কিন্তু খুব সহজেই ময়লাগুলো উঠে চলে আসে। তো যাই হোক, বেশ আজকে অনেকটা পরিশ্রম হবে, কারণ এই ময়লা পরিষ্কার করা আসলে খুবই খাটনির কাজ। তো এইভাবে উপরের শেলফগুলো পরিষ্কার করতেও বেশ কষ্টই হয়। তো সবগুলো ক্লিন করব আর কি, আজকে আর ছাড়াছাড়ি নেই, সবগুলো ক্লিন করে তারপরে অন্য কাজ। যদিও ভাড়া বাসায় থাকি, তবুও তো নিজের বাসার মতনই তো ক্লিন করে রাখতে হবে, তাই না? তো ভাড়া বাসায় থাকি বলেই যে বাসা নোংরা রাখতে হবে এমন তো কোনো কথা না। আমি যদি এখন আমার এই বাসাটা ক্লিন করে না রাখি, আমার কখনো যদি নিজের বাসা হয় সেটাও আমি ক্লিন করব না, কারণ একটা লেজিনেস এসে যাবে আমার মধ্যে, আর এই নোংরা ভাবটা আমার মধ্যে চলে আসবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে সবার জন্যই জরুরি। পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে, আর সব কিছু ক্লিন থাকলে যখন আপনি জিনিসগুলো ধরবেন নিজের কাছেও ভালো লাগবে। তো ভাড়া বাসা যেহেতু, তো আগে যারা ব্যবহার করেছে, তো রান্নাঘরটা অনেক কিছুই ড্যামেজ আছে, অনেক কিছুই অনেক জায়গায় খারাপ আছে, সব কিছুই সুন্দর না। তো এই সুন্দর অসুন্দর দুইটাই মিলিয়ে আমি যতটুকু পারি একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। তো আমার উপরের শেলফটা ক্লিন করা হয়ে গেল। এখন আমি আমার জিনিসপত্রগুলো উপরে অর্গানাইজ করে রাখবো, আমার মতো সুবিধা হয় যেভাবে আর কি সেইভাবে করব। তো আমি সাধারণত রান্নার কাজে যে হাঁড়িগুলো বা যে পাত্রগুলো ব্যবহার করি, বা যেগুলো হচ্ছে একটু ধরেন সবসময় ব্যবহার হয় না, অকেশনালি ব্যবহার হয়, সেই পাত্রগুলোই আমি একটা বাজারের যে আড়ং অথবা এগোরা যেগুলো থেকে আমরা বাজার করি, এগোরা বলেন, প্রিন্স বলেন, বড় বড় যে শপিং ব্যাগগুলো হয় তার ভিতরে ঢুকিয়ে এভাবে রাখি, না হলে কিন্তু রান্নাঘরের জিনিসই কিন্তু তেল চিটা পড়ে যায়। তো এগুলোর ময়লাগুলো এই বাসনগুলোর গায়ে লাগে, তেল তেল হয়ে যায়। এই জন্য একটা বাজারের বড় ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখাই ভালো। তো উপরে ব্লেন্ডার মেশিনটা এক সাইডে রাখলাম। তো এক এক করে আমি সব জিনিসগুলো অর্গানাইজ করে নিব, তারপরে আমি কোথায় কি রেখেছি এটা আপনাদের বলে দিব।
তো এইখানে এই পটটার ভিতরে আমার সব কেক বানানোর যন্ত্রপাতি থাকে। কেকের যে নজেল বলেন, পাইপিং ব্যাগ বলেন, সব কিছু এর ভিতরে রাখি। আর যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস আমার হাতের কাছে চটপট লাগে, সেই জিনিসগুলো আমি এই উপরে রেখে দিচ্ছি। এটা হচ্ছে অল ইন ওয়ান একটা চপার মেশিন আর কি, ব্লেন্ডার। এখানে সব ধরনের কাজ করা যায়, কিমা করা যায়, অনিয়ন চপ করা যায়, সব ধরনের কাজই করা যায় এই মেশিনটা দিয়ে। খুব সুন্দর ব্লেন্ডার মেশিনটা, এই মেশিনটা দিয়ে সব ধরনের কাজ করা যায়। তো এইটাও এরকম কাগজে মুড়ে রাখি, নাহলে কিন্তু ময়লা পড়ে যাবে আর একেবারে খুব বাজে হয়ে যাবে মেশিনটা। তো কাজ করার পরে এভাবে কাগজে মুড়ে রাখলে আর ময়লাগুলো মেশিনের গায়ে লাগে না। তো রান্নাঘরের সবগুলো জিনিসই একটা কাগজে, যেগুলো আপনি সচরাচর প্রয়োজন হয় না সেগুলো কাগজে মুড়ে রাখাই ভালো। তো অর্গানাইজ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কি কি রেখেছি। তো এখানে আমার যে বাসনগুলো, যেগুলো আমি চ্যানেলে রান্নার জন্য কাজে ব্যবহার করি, সেগুলো রেখেছি। এখানে ব্লেন্ডার মেশিন রেখেছি, উপরে আছে হচ্ছে একটা বক্সে নুডলস রেখেছি, আর সাইডে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আর কি সুন্দর করে রেখে দিয়েছি, হাতের কাছে যেগুলো প্রয়োজন আমার। তো এই বাসনগুলো সাধারণত আমি রান্নার জন্য, রান্নার চ্যানেলের জন্য ব্যবহার করে থাকি। আর ব্লেন্ডার মেশিন তো সবসময় প্রয়োজন হয়, আদা রসুন পেস্ট করা থেকে বিভিন্ন রান্নায় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। মেয়ের নুডলস রেখেছি বক্সে, যেটা মেয়ে সচরাচর প্রতিদিনই খায়। তো এটা হচ্ছে পিঙ্ক সল্ট, আর এটা হচ্ছে টেস্টিং সল্ট, আর এখানে হচ্ছে আমার সেই অল ইন ওয়ান মিক্সচারটা রেখেছি, ব্লেন্ডার মেশিনটা আর কি। আর এখানে ডাল আছে, ভিনেগার আছে, আর এটা হচ্ছে আমার একটা কয়েন বক্স, এখানে কয়েন জমায়ে রাখি আমি। যখন তখন রান্নাঘরের টুকটাক জিনিস যদি প্রয়োজন হয়, এখান থেকে অল্প কিছু টাকা নিয়ে সাথে সাথে যাতে কিনতে পাঠাতে পারি। আর এটা মুড়ি আছে, এই আর কি অর্গানাইজ করলাম উপরে। আর এখন ধরবো হচ্ছে আমার ইলেকট্রিক ওভেনটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, একদম ভিতরে জংয়ের মতন ময়লা হয়ে গেছে। তো বেকিং সোডা আর ভিনেগার নিয়ে নিলাম। তো বেকিং সোডা আর ভিনেগার দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করব। বেকিং সোডা আর ভিনেগার লাগবেই, কারণ বেকিং সোডা ভিনেগার না দিলে ভিতরে যে আপনার ইয়েগুলো আছে, জং ধরা ময়লাগুলো আছে, এগুলো উঠবে না। তো এগুলো দিয়ে আমি ফার্স্টে এটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি ঘষে ডলে এটা আবার পরিষ্কার করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন এটা আমি পরিষ্কার করার পরে কি অবস্থা হয়, আর এটা পরিষ্কার করার আগের অবস্থা আর পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কেমনভাবে আমি পরিষ্কার করলাম। আরেকটা কথা, এই ওভেন যদি আপনি ব্যবহার করার পরেই যদি পরিষ্কার করে না রাখেন, ওভেনের ভিতরে কিন্তু খুব বেশি ময়লা হয়ে যায় আর উপর থেকে জং ধরে যায়। কারণ আমরা যখন কাবাব বা কোনো ফ্রাইড আইটেম এগুলো তৈরি করি, তখন তেলগুলো ছিটে ছিটে উপরের দিকে পড়ে, তেল মশলা, ওই মশলা তেল ওভেনের ভিতরে লেগে লেগে একেবারে জং ধরা টাইপের ময়লা হয়ে যায়, ময়লাগুলো সহজে উঠানো যায় না। তো যাই হোক, আমার বেশ কিছুদিন হয়ে গেছে আমার ক্লিন করা হয় না, এই জন্য ময়লাগুলো উঠাতে বেশ কষ্ট হচ্ছে। তারপরেও চেষ্টা করেছি যতদূর উঠানো যায়। আর আমার এই ওভেনটা অনেক দিন হয়ে গেছে ব্যবহার করছি আর কি, যত্ন করে রাখলে জিনিস ভালো থাকে, কিন্তু আমার এই ওভেনটা বেশি যত্ন করা হয় নাই, যেই কারণে আমার ভিতরের যে অনেক দাগ পড়ে গেছে। আসলে সব কিছু ভালো জিনিসই দেখাবো আপনাদেরকে, খারাপ জিনিস দেখাবো না তা তো হয় না, তাই না? তো খারাপ জিনিসটাও দেখতে হবে, ভালো জিনিসটাও দেখতে হবে। তো এই দাগগুলো যতদূর পারি আমি ওঠানোর চেষ্টা করেছি, অনেকটা উঠে গেছে। এখন খুব ভালোভাবে সবগুলো মুছে পরিষ্কার করে রাখবো। আর একটু খেয়াল রাখতে হবে, বেকিং সোডা আর ভিনেগার দিয়ে যেটা পরিষ্কার করছেন ভিতরে, বেকিং সোডার ছোট ছোট গুঁড়ি যেন ওভেনের ভিতরে থেকে না যায়। এটা একটা ভিজা কাপড় দিয়ে একেবারে মেক শিওর করতে হবে এই গুঁড়িগুলো যেন একদম
আপনি সবগুলো ক্লিন করে ফেলেছেন। না হলে ওভেন যখন চালু করবেন হয়তো বা বেকিং সোডার গুঁড়িগুলো থেকে গেলে কোনো প্রবলেম হতে পারে। আমার ঠিক জানা নেই, তারপরেও আমার মনে হয় যে বেকিং সোডার গুঁড়িগুলো না থাকাই ভালো। তো ক্লিন করা হয়ে যাচ্ছে, এদিক থেকে ক্লিন করছি ঠিকই, কিন্তু আবার অন্য সাইডে কিন্তু রান্না বান্নাও চলছে, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই দেখেন, এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর এদিকে রান্না চলছে। তো আজকে রান্না হবে হচ্ছে ট্যাংরা মাছ আর বেগুন ভর্তা। তো ট্যাংরা মাছ এখানে রান্না হচ্ছে কচু দিয়ে, কচুর মুখি দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের তরকারি হবে আজকে, আর হবে হচ্ছে বেগুন ভর্তা। তো আবার ক্লিনিংয়ের কাজে চলে আসলাম, একদিকে রান্না একদিকে ক্লিন করছি। এই আজকে ক্লিনিং ব্লগ আমার। তো লাস্টে আমি দেখিয়ে দেব ওভেনটা কেমন পরিষ্কার করলাম, তো সাথেই থাকুন। সবশেষে একটা শুকনো টিস্যু দিয়ে খুব ভালোভাবে আবার মুছে নিচ্ছি, যাতে বেকিং সোডার যে গুঁড়িগুলো সেগুলো বের হয়ে আসে আর কোনো এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে যায়। তো এই যে দেখুন, ওভেনটা ক্লিন করে ফেলেছি, একদম চকচক করছে। এদিকে অর্গানাইজ করেছি এই শেলফটাও, কর্নারের দিকে দিয়ে দিয়েছি। আর উপরের শেলফটা তো একটু আগে দেখিয়েছি কিভাবে আমি অর্গানাইজ করেছি। এই ছিল আজকে আমার ব্লগ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ বা কী ধরনের ব্লগ পছন্দ আমাকে জানালে আমি সেই অনুযায়ী ব্লগ তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।